আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। আজকের সংক্ষিপ্ত প্রশ্ন হলো 19 থেকে 26-এর মধ্যে পড়ানো হবে। প্রথমে 19 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, প্রিন্ট দিয়ে এবং টাইপ এই ফাংশনের কাজ কি। প্রিন্ট দিয়ে আমরা সাধারণত আউটপুট ব্যবহার করে থাকি, অর্থাৎ আউটপুট কোনো কিছু ইনপুট দেওয়ার পরে সেটা আউটপুট পাওয়ার জন্য আমাদের অবশ্যই প্রিন্ট কথাটা লিখতে হয়। তো দেখো এখানে এটাই লিখছে যে ফাংশন এর কাজগুলো দেওয়া হলো। প্রিন্টের ফাংশন, প্রিন্ট ফাংশন তার প্রথম ব্র্যাকেট যেটা রয়েছে, ব্র্যাকেট এর পর একটা কোটেশন ব্যবহার করতে হয়। কি কোটেশন? সিঙ্গেল কোটেশন, এরকম হয় দেখতে, ঠিক আছে। এই সিঙ্গেল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সিঙ্গেল কোটেশন দিলাম, এখানে ডাবল কোটেশন পড়ে গেছে, এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সিঙ্গেল কোটেশন দিলাম, তারপর যা লিখতে চাই লিখলাম, আবার একটা সিঙ্গেল কোটেশন ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এই যে ভিতরে যা লিখছি এটাই আমার হচ্ছে আউটপুট হিসেবে দেখা যাবে, ঠিক আছে। তাহলে এই কোটেশনে থাকা সংখ্যা বা টেক্সট হুবহু প্রদর্শন করবে আউটপুটে। ওকে, এটাই হচ্ছে এটার কাজ। এরপরে কি বলা হয়েছে, টাইপের ফাংশন কিভাবে কাজ করে চলো দেখি। এরপরে দেখো এটার মধ্যে আরও কিছু বলেছে, যেমন গাণিতিক ক্যালকুলেশন। গাণিতিক ক্যালকুলেশনের ফলাফল সরাসরি আউটপুটে আসে। ধরো তুমি গাণিতিক কোনো ক্যালকুলেশন করেছো, সেই ক্ষেত্রে প্রিন্ট লিখে তুমি যেটা লিখতে চাও সেটা লিখলে সেখানে গাণিতিক যে ক্যালকুলেশনটা হবে এটা অটোমেটিকলি সে আউটপুটে দেখাবে। এছাড়া প্রোগ্রামে কোনো কোডের কোথাও কোনো ভ্যালু আছে যা তা যাচাই করার জন্য ব্যবহার করা হয় এই প্রিন্ট কথাটা। এরপর আমরা টাইপের মধ্যে ফাংশন সম্পর্কে জানবো। এখন টাইপটা কি? কোনো ভ্যারিয়েবলে কোন টাইপের ডেটা টাইপ, সেটা যেটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ, ফ্লোট টাইপের ডেটা টাইপ, না কী ধরনের ডেটা টাইপ, এটা নির্ধারণ করার জন্য এই টাইপ এর ফাংশনটি ব্যবহার করা হয়ে থাকে বা নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ ভ্যালুটি পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, টেক্সট জাতীয় নাকি অন্য কোনো ধরনের ডেটা, তা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা এই ধরনের ফাংশন ব্যবহার করে থাকি। এছাড়া ইনপুটের ডেটা সঠিক ফরম্যাটে আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা এই ডেটা টাইপটা ব্যবহার করে থাকি। অর্থাৎ ধরো তুমি ট্রু অথবা ফলস এরকম টাইপের ডেটা টাইপ রাখছো, কিন্তু ওইখানে তুমি লিখে দিছো এটা ইন্ট টাইপের ডেটা টাইপ, তাহলে তো হবে না। ইন্ট কি? ইন্ট হলো ইন্টিজার নাম্বার। ইন্টিজার কি? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে তো এটা হবে না। বোঝাই যাচ্ছে আমরা জানি ট্রু এবং ফলস কোন ধরনের ডেটা টাইপ, বুলিয়ান টাইপের ডেটা টাইপ। সেই ক্ষেত্রে প্রোগ্রামের মধ্যে যদি আমি এরকম টাইপ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি লিখি, সেই ক্ষেত্রে সে আউটপুটে বলে দিবে এটা কি টাইপের ডেটা টাইপ আমি ইউজ করেছি। আশা করি তুমি বুঝতে পেরেছো। 20 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে y = int 3.6 লাইনটি থেকে y এর মান 3 হবে কেন? y এর মান 3 হওয়ার একটাই কারণ, তার কারণ এখানে ডেটা টাইপ দেওয়া আছে পূর্ণ সংখ্যার ডেটা টাইপ, কিন্তু ভিতরে দেওয়া আছে আবার দশমিক সংখ্যা। তাহলে 3.6 কি দশমিক সংখ্যা, কিন্তু ডেটা টাইপ দেওয়া আছে পূর্ণ সংখ্যার। যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া আছে ডেটা টাইপ, যে কারণে 0.6 বাতিল হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। তাহলে কিভাবে লিখবো? আমরা লিখবো পাইথনে ইন্ট ফাংশনের কোনো সংখ্যা দশমিকের পরের অংশটুকু সরাসরি বাদ দিয়ে শুধু পূর্ণমান, অর্থাৎ পূর্ণমান কি 3 না, অর্থাৎ 3 অংশটুকু রাখে। এখানে 3.6 এর দশমিক অংশটুকু হলো 0.6, অর্থাৎ 3 এর পরের সংখ্যাটা কি 3.6 দেওয়া আছে, তাহলে 3টা যদি আমি মুছে দিই, তাহলে 3টা মুছে দিলে কি আসে? এখানে কিছু নাই, মানে কি 0.6, তাহলে 0.6 বাকি থাকে। যেহেতু আমি এখানে ডেটা টাইপ লিখেছি কি টাইপের ডেটা টাইপ, ইন্ট টাইপের ডেটা টাইপ। ইন্টকে ফুল ফর্মটা কি? ইন্টের ফুল ফর্ম হলো ইন্টিজার নাম্বার, তাই তো। তাহলে ইন্ট ফাংশন ব্যবহারের ফলে এই 0.6 অংশটুকু পুরোপুরি বাদ পড়ে যায়। যদি এই জায়গায় ইন্ট কথা না লিখে ফ্লোট লিখতাম, তাহলে আবার ওয়াইয়ের মান কি আসতো? 3.6ই আসতো, ঠিক আছে। আচ্ছা, এবং শুধু পূর্ণ সংখ্যাটি অর্থাৎ 3 সংখ্যাটিই থাকবে। এক্ষেত্রে ইনপুট y = int 3.6 থাকলে আউটপুট আসবে y = 3। এখানে যদি এই কোশ্চেনটা এইভাবে আসতো যে ইনপুট y = এখানে ইন্টের বদলে দিল ফ্লোট এবং ব্র্যাকেট দিয়ে 3.6 লিখলো, ঠিক আছে, এইটা লিখলো এই জায়গায়, তাহলে আউটপুট কি আসতো? 3.6 আসতো। কি আসতো? 3.6 আসতো। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো 21 নম্বর কোশ্চেনে কি বলছে যে ইনপুট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা আছে, এই ফাংশনটি ব্যবহার লেখো। কেন এটা আমরা ব্যবহার করি? আমরা সাধারণত কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য এটা ব্যবহার করে থাকি। তো ইনপুট ফাংশন ব্যবহারের নিম্নে তুলে ধরা হলো
পাইথন প্রোগ্রামে ব্যবহারকারীর কাছ থেকে কোনো ইনপুট হিসাবে ডেটা নেওয়ার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়, অর্থাৎ এই ইনপুট ফাংশনটি ব্যবহার করা হচ্ছে। তারপরে এছাড়া কি করা যায়, এই ফাংশনের সাহায্যে কিওয়ার্ড থেকে ইনপুট নিয়ে সেটি স্ট্রিং হিসাবে সংরক্ষণ করা যায়। তাহলে আমি কোনো একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ হিসাবে সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে কিওয়ার্ড হিসাবে আমি ইন্টটা লিখে তার ভেতরে কিন্তু যে কোনো কিছু লিখতে পারি। ইন্ট লিখে তার ভেতরে কিন্তু আমি স্ট্রিং টাইপের ডেটা টাইপ, অর্থাৎ তোমার কি সংখ্যা, অক্ষর জাতীয় বা টেক্সট জাতীয় যে কোনো কিছু আমি এই টাইপের ফাংশনের মধ্যে লিখতে পারি বা সংরক্ষণ করতে পারি। আচ্ছা, 22 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, প্রোগ্রামে কিভাবে ডেটা টাইপ নির্ণয় করা হয়। প্রোগ্রামে ডেটা টাইপ নির্ণয়ের জিনিসটা কি, কিভাবে নির্ণয় করা হয় বলো তো। আচ্ছা, ওই যে পূর্ণ সংখ্যা হলে ইন্টিজার নাম্বার বা ইন্ট, ফ্লোটিং নাম্বার হলে আমরা হচ্ছে ফ্লোট দিব, বা দশমিক সংখ্যা হলে ফ্লোট দিব, সেই হিসাবে। আচ্ছা, আমরা সুন্দর করে এটার এখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা পড়ি দেখো। ব্যবহারকারীর কাছ থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য ইন্ট ব্যবহার করছি, ইন্ট ফাংশনটি ব্যবহার করা হয়। এই ফাংশনটি কল করলে মানে আমরা কি করতে পারি, প্রোগ্রামটি সাময়িকভাবে থেমে যায় এবং ব্যবহারকারী কিওয়ার্ড দিয়ে কিছু লেখা ইন্টার না চাপা পর্যন্ত অপেক্ষা করে, যে কতক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে না কেন, তার জন্য সে অপেক্ষা করে। ব্যবহারকারী কিছুটা ইনপুট দিলে প্রোগ্রামটি আবারও চলতে থাকে। এক্ষেত্রে কোডটি হলো এক্স ইকুয়াল ইকুয়াল ইনপুট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এক্স এর একটা ভ্যালু আছে বা মান রয়েছে, এই এক্স ভ্যারিয়েবল এর ব্যবহারকারীর নিকট থেকে একটি ইনপুট গ্রহণ করবে এবং ইনপুট অংশটি সমস্ত ডেটাকে স্ট্রিং বা টেক্সট হিসাবে সংরক্ষণ করবে। এক্ষেত্রে কোনো গাণিতিক সংখ্যা হচ্ছে কাজ করার জন্য সংখ্যাটিতে ইনপুট দিতে হলে অবশ্যই ইন্ট বা ইন্টিজার নাম্বার ফাংশনটি ভেতরে লিখে আমাকে সংরক্ষণ করতে হবে। তাহলে আমার এই ইনপুটের মধ্যে কোনো টাইপের যদি আমি কোনো গাণিতিক কাজ করতে যাই, গাণিতিক কাজ করার জন্য সংখ্যা ইনপুট দিতে হলে অবশ্যই তাকে এরকম টাইপের ফাংশন ভেতরে লিখতে হবে, এই যে ইন্টের ভেতরে, ইনপুটের ভেতরে। তাহলে ফাংশনটি ভেতরে রেখে ডেটা টাইপ পরিবর্তন বা টাইপ কাস্টিং করে নিতে হবে, যে আমি এটার মধ্যে সংখ্যা রাখতে চাই, কোনো টাইপের স্ট্রিং নাম্বার বা স্ট্রিং টাইপের কোনো তথ্য রাখতে চাই না। সেই ক্ষেত্রে তুমি যদি ইনপুটের মধ্যে কোনো সংখ্যা রাখতে চাও, সেক্ষেত্রে তোমাকে টাইপ কাস্টিং করে ইন্ট ব্যবহার করতে হবে। কিন্তু যদি তুমি নর্মাল কোনো সংখ্যা মানে ওয়ার্ড লিখতে চাও বা কোনো টেক্সট জাতীয় তথ্য রাখতে চাও, সেই ক্ষেত্রে তুমি এইভাবে নর্মালভাবে লিখে দিতে পারো। এটাই বলা হয়েছে, ঠিক আছে। তার মানে আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে কিভাবে ডেটা টাইপ নেওয়া যায়, ইনপুট দিয়ে, ইনপুটের মধ্যে আবার আমাকে কি করতে হবে, টাইপ কাস্টিং করে আলাদা আলাদা করে আমাকে পরিবর্তন করে করে নিতে হবে তুমি কি টাইপের ডেটা টাইপ তার মধ্যে রাখতে চাও। 23 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 23 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। পাইথন প্রোগ্রামে ব্যবহৃত গাণিতিক অপারেশন ও তার কাজ। অর্থাৎ পাইথন প্রোগ্রামে আমরা এখন গাণিতিক কিছু অপারেশন সম্পর্কে জানবো। তোমরা ইতিমধ্যে গাণিতিক অপারেশন সবগুলোই চিনো, আমরা চলো একটু দেখি। যে দেখো, এটা চিনো, ছোটবেলা থেকে দেখছো, এটাকে প্লাস চিহ্ন বলে, তাই না? যোগ, বিয়োগ, গুণ, এটা হচ্ছে কম্পিউটার ভাষায় গুণটা হচ্ছে এরকম দেখতে, স্টারের মতন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ভাগ, তো আমরা স্ল্যাশকে ভাগ বলি, আর মডুলাস তো আমরা চিনি, তাই না, শতকরা। তো এই যে এগুলোই হচ্ছে গাণিতিক অপারেশন। তো এই গাণিতিক অপারেশনগুলো কিভাবে কাজ করে পাইথন প্রোগ্রামের মধ্যে, এটাই আমরা শিখবো। সো আমরা যে যোগ চিহ্ন বললাম, এটাকে হচ্ছে অ্যাডিশন বলা হয় ইংরেজিতে। এই অ্যাডিশনটা দুটি ভ্যারিয়েবলের মধ্যে পরস্পরের সাথে যোগ করার ক্ষেত্রে আমরা এই হচ্ছে গাণিতিক অপারেশন ব্যবহার করে থাকি। তো প্রথমে কি বলা হয়েছে চলো দেখি। পাইথন প্রোগ্রামে গাণিতিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ ব্যবহার করার জন্য গাণিতিক অপারেশন ব্যবহার করা হয়। এগুলো হলো যে এই যে দেখো, যোগকে আমাদের এমসিকিউ আসতে পারে যে যোগকে কি বলা হয়, বা এই চিহ্নটা দিয়ে বললো এই গাণিতিক অপারেশনটির নাম কি, আমরা ইংরেজিতে আসবে অ্যাডিশন, ঠিক আছে। এটার কাজ কি ইতিমধ্যে বলছে, অপারেশনটি দুটি পাশাপাশি থাকা ভ্যারিয়েবলের মধ্যে যোগফল নির্ণয় করার জন্য, অর্থাৎ যোগ এর ফলাফল নির্ণয় করার জন্য এই অপারেশনটি ব্যবহার করা হয়। আচ্ছা, বিয়োগ চিহ্ন কেন ব্যবহার করা হয়, এটাকে কি বলা হয় ইংরেজিতে, সাবট্রাকশন, ঠিক আছে। ইংরেজিতে বিয়োগকে সাবট্রাকশন বলা হয়। তাহলে দুইটা পাশাপাশি ভ্যারিয়েবলের মধ্যে বিয়োগফল নির্ণয় করার জন্য এই ভ্যারিয়েবলটি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে গুণের কাজ কি, মাল্টিপ্লিকেশন বলা হয়।
তাহলে মাল্টিপ্লিকেশন হলো এর ইংরেজি ওয়ার্ড। তাহলে দুটি পাশাপাশি ভ্যারিয়েবলের গুণফল নির্ণয় করার জন্য এই ভ্যারিয়েবলটি ব্যবহার করা হয়ে থাকে বা এই অপারেটরটি ব্যবহার করা হয়ে থাকে। স্টারের মতন দেখতে, এইভাবে দিয়ে মাঝ বরাবর দাগ। কেউ আবার স্টার মানে এইটাকে ভাইবো না, এটা স্টার না, বা এটাকে ভাইবো না, এটাও স্টার না। স্টার হলো এটা হচ্ছে সঠিক স্টার, ঠিক আছে? দেখছো দুইটা ক্রস দেওয়ার পর মিডিল বরাবর দাগ। এটা কিন্তু আমাদের এমসিকিউ আসে যে নিচের কোনটি সঠিক মানে হচ্ছে গাণিতিক অপারেটর। এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, আরও একটা দেওয়া থাকতে পারে এইরকম, যেটা আমরা গুণে ব্যবহার করে থাকি। ধরো এটা কতে দেওয়া, এটা খতে, এটা গতে, এটা ঘতে, কোনটা সঠিক? তাহলে কোনটা সঠিক? অবশ্যই এটা সেম, সো এটা সঠিক। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে ভাগ। ভাগ করি কিভাবে? ভাগ আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, আমরা একটু দেখো। ভাগকে স্ল্যাশ দ্বারা ভাগ করা হয়, আমরা এইভাবে ভাগ করতাম ছোটোবেলায়। সো এটাকেও ভাগ চিহ্নই বলা হয়, এটাকে ডিভিশন বলা হয় ইংরেজিতে। সো অপারেটরটি বাম পাশে থাকা ভ্যারিয়েবলকে ডান পাশে থাকা ভ্যারিয়েবল দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করাকেই আমরা ভাগ বলে থাকি। তার মানে ডান পাশে থাকা ভ্যারিয়েবল, অর্থাৎ ধরো আমি লিখলাম 5, 5 ভাগ 100, তাহলে 5কে এরকম লিখলাম। হ্যাঁ, 100 ভাগ 5 বা 5 ভাগ 100 যেটাই লিখি, তারপরে ডান পাশের ভ্যারিয়েবলকে বাম পাশের ভ্যারিয়েবল দ্বারা, অবশ্যই প্রথমে বড় সংখ্যা থাকতে হবে, বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে সাধারণত ভাগ করা হয়। তাহলে আমরা কি করব? বাম পাশে থাকা ভ্যারিয়েবলকে ডান পাশে থাকা ভ্যারিয়েবল দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করাকেই ডিভিশন বলা হয়। আর মডুলো কি? মডুলো হলো পার্সেন্টেজকে মডুলো বলা হয়। তাহলে কোনো একটা অপারেটরের বাম পাশে থাকা ভ্যারিয়েবলকে ডান পাশে থাকা ভ্যারিয়েবল দিয়ে ভাগ ফল নির্ণয় করাটা, ভাগ শেষ নির্ণয় করাকেই কি বলা হয়? মডুলো বলা হয়। কি নির্ণয়? এটা ছিল ভাগ ফল নির্ণয়, এখানে কি লেখা? ভাগ শেষ নির্ণয়। ভাগ শেষ মানেই হলো মডুলো। ওকে, আচ্ছা। এরপরে এটাই ছিল আমাদের গাণিতিক অপারেশন সম্পর্কে আলোচনা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো 24 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? পাইথন প্রোগ্রামের ব্যবহৃত রিলেশনাল অপারেটর ও তার কাজ লিখো। রিলেশনাল অপারেটর বলতে বোঝানো হয়েছে যে কোনো একটা অপারেটর কিভাবে কাজ করে, তার কাজের ক্ষেত্রে কি ধরনের অপারেটরগুলো আমি ব্যবহার করে থাকি সেগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো পাইথন প্রোগ্রামের তুলনা বা হচ্ছে কম্পারিজন করার জন্য রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়, কোনো কিছু কম্পারিজন করার জন্য, মানে এটা সমান সমান এটা এরকম বোঝানোর জন্য। হ্যাঁ, এগুলো সম্পর্কে নিম্নে ছকে দেওয়া হলো। প্রথমে রিলেশনাল অপারেটর সম্পর্কে বলা হয়েছে, যেমন ইকুয়াল ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল বলতে বোঝানো হয়েছে শুধু ইকুয়াল লেখা, বাট এটাকে আমরা ইকুয়াল অ্যান্ড ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল অপারেটর বলে থাকি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই পাশের অপারেটর আর এই পাশের অপারেটর দুইটাই হচ্ছে সমান, এটা বোঝানো হয়। অর্থাৎ ডান পাশে থাকা অপারেটর বাম পাশে থাকা অপারেটরের সমান হলে এই ধরনের অপারেটর বা এই ধরনের রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়। যেমন ধরো অপশন নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল অ্যান্ড ইকুয়াল 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 10, তার মানে এটার মান কি? 10। বললাম যে এ ইকুয়াল 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 10, তাহলে এর মান কি? এর মান 10 এবং 10-এর মানও 10ই। আচ্ছা, তারপরে ধরো পরবর্তীতে বলা হয়েছে নট ইকুয়াল। নট ইকুয়ালের সাইনটা কেমন দেখতে? ইকুয়ালের সাইন হলো দুইটা ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়ালের সাইন হচ্ছে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দেন সমান সমান চিহ্ন দিছে, তাই না? আচ্ছা, তার মানে এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটাকে নট ইকুয়াল বলা হয়। আমাদের এমসিকিউ আসতে পারে নিচের কোনটি নট ইকুয়ালের সাইন, বা রিলেশনাল অপারেটরের মধ্যে নিচের কোনটি নট ইকুয়ালের সাইন, এভাবে আসতে পারে। তাহলে ডান পাশে থাকা অপারেটর বাম পাশে থাকা অপারেটরের অসমান হলে এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এই যে দেখো এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অপশন 1 10-এর সমান নয়। এরপরে কি বলা হয়েছে? লেস দেন। লেস দেন হচ্ছে 10-এর থেকে কম, এরকম বোঝানোর ক্ষেত্রে এরকম ব্যবহার করা হয়। অর্থাৎ একাধিক অপারেটর বিশিষ্ট গ্রুপ এক্সপ্রেশন হচ্ছে তৈরির জন্য আমাদের এই ব্যবহার করা হয়। মানে হচ্ছে একাধিক অপারেটরের মধ্যে যখন ধরো এই অপশনটা 10-এর থেকে কম, ঠিক আছে, তার মানে 0 থেকে 9-এর মধ্যে রয়েছে, তার মানে একাধিক অপারেটর বিশিষ্ট এক্সপ্রেশন বোঝা যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে 10-এর থেকে কম হবে এবং এখানে একাধিক সংখ্যারও রয়েছে। এরকম টাইপের হচ্ছে রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে আমরা লেস দেন ব্যবহার করে থাকি। লেস অর ইকুয়াল, তার লেস অর ইকুয়াল মানে যে আমরা ম্যাথের ক্ষেত্রে এরকম ব্যবহার করতাম না, অর্থাৎ লেস হবে 10 সহ হবে। অর্থাৎ যদি আমি এটা নিচে রাখ দিলাম তাহলে 10 থেকে ছোট না, 10 সহ ছোট, 10-এর থেকে ছোট, 10 সহ বাদ বাকি সব ছোটগুলা হচ্ছে এর মধ্যে থাকবে।
তার মানে এরকম চিহ্ন যেটাতে থাকে, এটা আমরা আগেও ইউজ করছি, এটাকেই লেস অর ইকুয়াল বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে গাণিতিক ভাষা আমরা ব্যবহার করেছি, আর আইসিটিতে এরকম ব্যবহার করা হবে। আইসিটিতে কীরকম ব্যবহার করা হবে, লেস অর ইকুয়াল এরকম ব্যবহার করা হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি বলা হয়েছে, তাহলে লেস অর ইকুয়ালে ডান পাশে থাকা অপারেটরের চেয়ে বাম পাশে থাকা অপারেটর ছোট বা সমান হলে, ছোট হবে বা 10-এর সমান হলে তখন সেই ক্ষেত্রে মানে হচ্ছে অপশন 1 10ও হতে পারে, আবার 10-এর ছোটও হতে পারে। আচ্ছা তারপর হচ্ছে গ্রেটার দেন যদি হয়, গ্রেটার দেন হচ্ছে কি ডান পাশে থাকা অপারেটরের চেয়ে বাম পাশে থাকা অপারেটর বড় হলে তখন এটা যদি মানে বড় হয়, এটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়, সেই ক্ষেত্রে এরকম টাইপের চিহ্ন ব্যবহৃত হবে। আর হলো গ্রেটার দেন অর ইকুয়াল মানে হচ্ছে আমাদের 10-এর সমান অথবা 10-এর থেকে বড়, 10-এর সমান অথবা 10-এর থেকে বড় এই অপারেটরটা হতে পারে। এই অপারেটরটা 10-এর সমানও হতে পারে, আবার 10-এর থেকে বড়ও হতে পারে, কিন্তু এইটা আবার শুধু 10-এর বড়ই হবে, 10-এর সমান আর হবে না। ঠিক আছে, তাহলে ডান পাশে থাকা অপারেটর বাম পাশে থাকা অপারেটরের বড় বা সমান হলে এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করে থাকবো। এই লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল ছাড়া হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউ এই টাইপের চিহ্ন দিয়ে বলতে পারে যে কোনটি কি। ঠিক আছে, এখন এখানে যে OP1 অর্থাৎ অপারেশন 1 যেটা, সেটা কি বলা হয়, যে কোনো একটি বৈধ ভ্যারিয়েবলকে এখানে সিলেক্ট করতে হবে, সেই ভ্যারিয়েবলটাকে অপারেটর বা অপারেশন 1 হিসাবে গণ্য করা হয়েছে। এখানে 25 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, পাইথন প্রোগ্রামে ইনডেন্টেশন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। পাইথন প্রোগ্রামের মধ্যে যখন আমরা লেখালেখি, কোড লিখি, স্টেটমেন্ট দেই বা কোনো শর্ত দিই, তখন সেই লেখাটার লেখার শুরুতে একটা স্পেস দিতে হয়, সেই স্পেসটাকেই আমরা ইনডেন্টেশন বলে থাকি। আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা লাইন কি একদম সিরিয়াল ওয়াইজ লেখা না, একদম সুন্দর সমানভাবে। হঠাৎ করে ধরো আমি একটা লেখা এখান থেকে লিখতে লিখতে ধরো ট্যাব কথাটা এখানে না লিখে ধরো এতটুকু জায়গায় স্পেস দিয়ে এই জায়গাটা স্পেস দিলাম, দিয়ে ধরো এখান থেকে লেখাটা শুরু করলাম। ঠিক আছে, এই জায়গা থেকে লেখাটা শুরু করলাম, এই জায়গাটা কি করলাম, স্পেস দিলাম। এই যে স্পেস দিলাম, এই স্পেস দেওয়াটাকেই আমরা বলে থাকি ইনডেন্টেশন। ঠিক আছে, আচ্ছা দেখো পাইথনের কোনো স্টেটমেন্ট বা কোডের লাইন শুরুতে কোনো স্পেস বা ট্যাব ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণে ফাঁকা জায়গা রেখে কোড লেখাকেই ইনডেন্টেশন বলা হয়। ইতিমধ্যে বলেইছি যে একটা ফাঁকা জায়গা রাখাকেই ইনডেন্টেশন বলা হয়ে থাকে পাইথন প্রোগ্রামের মধ্যে। পাইথনে কোনো ব্র্যাকেট ছাড়াই শুধু ইনডেন্টেশন বা এই ফাঁকা জায়গার মাধ্যমে আমাদের কোডের ব্লক, যেমন ধরো ওয়াইল লুপ, ফর লুপ, তারপর হচ্ছে শর্তের জন্য কিছু স্টেটমেন্ট ব্যবহার করে থাকি, তথা ইফ স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট ইত্যাদি নির্ধারণ করা হয়ে থাকে। এই নির্ধারণ করার সময় কিন্তু আমাকে অবশ্যই ফাঁকা জায়গা স্পেস দিয়ে আমাকে লিখতে হয়, আর এটাকে ইনডেন্টেশন বলা হয়। যদি ইনডেন্টেশন সঠিক না দেওয়া হয় তবে আমাদের পাইথন প্রোগ্রামের মধ্যে আমাদের হচ্ছে ইনডেন্টেশন ইরোর দেখাবে এবং প্রোগ্রামটি চলবে না, তথা পাইথন প্রোগ্রামে ইনডেন্টেশন ব্যবহার করা আবশ্যক। অর্থাৎ আমাদের পাইথন প্রোগ্রামের মধ্যে অবশ্যই ইনডেন্টেশন ব্যবহার করতে হবে। ওই যে ফাঁকা জায়গাটা আমি যদি না ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তোমার পাইথন প্রোগ্রামটি রান করবে না। চলো একটা উদাহরণ দেখি আমরা। উদাহরণ হিসেবে আমি এখানে একটা কোয়েশ্চেনের অ্যান্সার নিয়েছি, যেখানে আমাদের দেখাই যাচ্ছে যে আমরা ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট ব্যবহার করেছি। ইফ অ্যান্ড এলস স্টেটমেন্টে দেখো ফর লুপটা যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে কিন্তু পরপর লাইনটা শুরু হয়নি, একটা ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, তারপরে ইফ স্টেটমেন্ট শুরু হয়েছে, তারপরে আমরা আবারও পরে যেই স্টেটমেন্টটা দিয়েছি ঠিক তারপর সোজাসুজি নিচ বরাবর দিয়েছি, অর্থাৎ এলস স্টেটমেন্টও কিন্তু একটা স্পেস দিয়ে আমি লিখেছি। তার মানে আমাদের মানে এরকম টাইপের স্টেটমেন্ট যে আমি এক স্পেস ফাঁকা রাখলাম, এটা কি ইনডেন্টেশন বলা হয়ে থাকে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখো 26 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, প্রোগ্রামে শর্ত ব্যবহার ব্যাখ্যা করো। প্রোগ্রামে শর্ত কেন ব্যবহার করা হয় বা শর্ত ব্যবহার সম্পর্কে আমরা এখন জানতে পারবো। পাইথনের মতন প্রোগ্রামে আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজের শর্ত ব্যবহার বা শর্তকে কন্ডিশন বলা হয়, এই ব্যবহার করা হয়। এটি নির্দিষ্ট লজিক এর ওপর ভিত্তি করে কোনো কাজ বা স্টেটমেন্ট সম্পাদন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। যদি একটি শর্ত সত্য হয় তবে প্রোগ্রামটি এক ধরনের কাজ করবে, আর যদি মানে আমাদের শর্তটি মিথ্যা হিসাবে প্রকাশিত হয় বা মিথ্যা হয় তবে অন্যভাবে সেটি কাজ করবে, অন্য কাজ করবে আর কি প্রোগ্রামের মধ্যে।
পাইথনে শর্ত ব্যবহারের জন্য প্রধানত নিচের কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। আমরা ইতিমধ্যেই কিছু কিওয়ার্ড সম্পর্কে জেনেছি আগের প্রশ্নে, ইফ স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট, তাই না? আচ্ছা দেখো, এটাই এখানে বলা হয়েছে, দেখো ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট সম্পর্কে। যে ইফ স্টেটমেন্ট, এটি তখন কাজ করে যখন নির্দিষ্ট শর্ত সত্য হয়। যে ইফ অর্থ যদি এটা হয় তবে এরকম হবে। তাহলে নির্দিষ্ট শর্তটি সত্য হলে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। আচ্ছা, এলস কখন হয়? এলস স্টেটমেন্টটা হচ্ছে যদি ইফ শর্তটি মিথ্যা হয়, শর্তটা ধরো মিথ্যা হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি এটা মিথ্যা হয় সেই ক্ষেত্রে এলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়, তখন এলস ব্লকের কাজ শুরু হয়। অর্থাৎ আমি একটু আগে একটা উদাহরণ দেখিয়েছি তোমাদের 25 নম্বর কোশ্চেনে, যে ইফ স্টেটমেন্ট শুরু হওয়ার আগে একটা স্পেস দিতে হয়েছে, এলস স্টেটমেন্টের আগে একটা স্পেস দিতে হয়েছে, দেখিয়েছি না প্রোগ্রামটা? ওই রকম। অর্থাৎ ধরো ইফ স্টেটমেন্ট তখনই কাজ করবে যদি সত্য হয়, তাহলে একদম ডিরেক্ট কাজ করে গেল, দেন প্রিন্ট হিসাবে প্রিন্ট আউটপুট হয়ে যাবে। কিন্তু যদি ইফ স্টেটমেন্ট মিথ্যা হয় সেই ক্ষেত্রে আর প্রিন্টটা আউটপুট হিসাবে আমরা পাবো না, তখন আবার এলস স্টেটমেন্টে চলে যাবে। এলস স্টেটমেন্টের কাজটা করার পরে যেটি কাজটি সম্পূর্ণ হবে সেটি আউটপুট হিসাবে প্রিন্ট আকারে দেখা যাবে। এরপরে দেওয়া আছে ইফ, এলস ইফ এলিফ কখন কাজ করে? যখন এলস আবার কাজ করছে না, ঠিক আছে? যখন একাধিক শর্ত থাকে তখন এলিফ অর্থাৎ এলস ইফ এর ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ ধরো এই যে এটা সত্য না, মিথ্যাও না, একাধিক শর্ত সে মেনটেন করছে, সেই ক্ষেত্রে এলিফ টাইপের শর্ত বা স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রোগ্রামের শর্তে কিভাবে ব্যবহার করা হয়, বা প্রোগ্রামিংয়ের মধ্যে ইন্ডেন্টেশন কি, আরও বিভিন্ন টাইপের আমরা অপারেটর সম্পর্কে, রিলেশনাল অপারেটর সম্পর্কে জেনেছি, ডেটা টাইপ সম্পর্কে জেনেছি, টাইপ কাস্টিং সম্পর্কে এই পর্বে জানতে পেরেছি। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।